কেন আসছে ৩ বাচ্চার মার কাছে? আমি তো ওর কাছে যাই নাই ভাইয়া। যা তা গালিগালাজ। ভাই শুধু আমি একা দোষ করছি। আমি যদি ৯৯% দোষ করে থাকি, ও ১% হলো করছে। আমার হাসব্যান্ড আবার অ্যাকসেপ্ট করতেছে না। বলেছে আমার ছেলের ভাল লাগছে, আমার ছেলে গেছে। আমার ছেলের ভাল লাগবে না, আমার ছেলে যাবে না। ও খারাপ। উনার ছেলে ছোট মানুষ, পিচ্চি, আর আমি বুইড়া বেটি। আমি বুড়া হয়ে গেছি, আমি বুইড়া বেটি। আমি ওর টার্গেট ছিলাম। পরে হারপিক হসপিটালে ১৫ দিন ভর্তি ছিলাম। গত ২ সপ্তাহ ধরে পুরো ইউরোপব্যাপী যে ঘটনা আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ইতালির মনফালকোন এলাকায়। এই মনফালকোন এলাকা হচ্ছে স্লোভেনিয়ার একটি সীমান্তবর্তী শহর, যেই শহরে ৩ সন্তানের মা পরকীয়া করেছে এমন অভিযোগ উঠেছে, এমন আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। বিশেষ করে আজকে আপনাদের সামনে তাকে হাজির করব, যিনি আপনাদের হিসাবে যিনি অভিযুক্ত, যিনি এই অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি যদি প্রথমে একদম শুরুতে খুলে বলেন যে ঘটনাটা আসলে কি হয়েছিল, কিভাবে তার সাথে আপনার পরিচয় হয়েছে, খুব সংক্ষেপে বলবেন যে কিভাবে আপনি তার সাথে সম্পর্কে জড়িয়েছেন এবং এই লোককে আপনি কিভাবে চেনেন। তাকে চেনার মানে প্রথম ধাপ যেটা, তার কসমেটিকের দোকান। বাঙালিদের কসমেটিকের মানে ইতালিয়ান আকোয়া সাপুন যেমন, তার হলো এমন দোকান। মেয়েদের সব জিনিসপত্র পাওয়া যায়। তার দোকানে আসা যাওয়া হতো। তার মোটামুটি ভাবে একটা দোকানদার হিসাবে যতটুকু চেনার দরকার ততটুকু চিনতাম। পরে একদিন ফেস ওয়াশের জন্য গেছি, ফেস ওয়াশটা নাই। পরে উনি বলছে ভাবি নাম্বার দিয়ে যান, আসলে আপনাকে কল দেব। পরে আমি আমার নাম্বার দিয়ে আসছি। ওই দিনও নাম্বার দিয়ে আসি না। আমি বলছি আচ্ছা আমার হাজবেন্ড এর নাম্বার দেওয়া যায়। পরে বলতেছে না না, হাজবেন্ডের নাম্বার লাগবে না, আচ্ছা আসলে ফোন দেবো না, আপনার মানে জানাবো না। ওর মা মানে ওর বড় মামি আবার আমাদের বাসায় উপরে থাকে। আমি বলছি আচ্ছা তারে ফোন দিয়া বললেন বা তার কাছে দিয়ে দিন। পরে আরেকদিন যখন তার দোকানে গেছি, পরে বলেছে আচ্ছা ভাবি আপনার নাম্বারটা দিয়ে যান। আমি বলছি কেন? পরে বলতেছে না না, কোনো আপনি তো সবসময় জিনিসপত্র নেন, কোনো কিছু লাগলে আপনারে মানে ফোন দিয়ে বলতে পারবো, বা কোনো নতুন কোনো প্রোডাক্ট আসলে, মেয়েদের কসমেটিক টসমেটিক আসলে। পরে আমি বলতেছি না না, আমি তো সবসময় দোকানে আসি, দিতে পারবো না, কারণ আমার হাজবেন্ডের বারণ ছিল কেউ নাম্বার চাইলে দেওয়া। তারপরে ওর মামাতো ভাই যে, ওর মামাতো ভাই আমাদের চিঠি বক্স থাকে, চিঠি যা আসে, চিঠি বক্সের থেকে আমার নাম টাম নিয়া সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পারে। ওর মানে ও অপির শেখ, ওসমান গনি ছিল অপি শেখ, যার কথা বলতেছি। অপি শেখের কাছে নিয়ে দেয় ওর মামাতো ভাই। বুঝে এটা আমার নাম লেখা সার্চ দিছে, পরে ফারহান আক্তার জয়া লেখা সার্চ দিছে, পরে আমার ফেসবুক আইডি চলে আসছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পারে। আমি ২ দিন পরে অ্যাকসেপ্ট করি। মানে অ্যাকসেপ্ট করার সাথে সাথে সে আমার মেসেজ, তার মেসেজে রিপ্লাই দেই, মানে আস্তে আস্তে ফ্রেন্ডের থেকে এই সম্পর্কে চলে আসছে আর কি। আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে আপনার কি একটা স্বাভাবিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি ছিল? হাজবেন্ড ওয়াইফের ভিতরে স্বাভাবিক যে সম্পর্ক থাকে এই সম্পর্ক ছিল, কিন্তু মাঝে মধ্যে আমাদের ভিতরে ঝগড়া হতো। মানে একটা হাজবেন্ড ওয়াইফের ভিতরে যেমন স্বাভাবিক ঝগড়া হয়, মিল হয়, তো এটা ঝগড়া হয়। যদি আপনি স্বাভাবিকভাবেই মেনে নেন যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যেমন সম্পর্ক থাকা উচিত, তো সেক্ষেত্রে আপনি তার সাথে কিভাবে প্রেমে জড়ালেন? আসলে আমি যেটা ওই জানতে যে চাচ্ছি যে মানে যদি আপনার হুম, হুম, হাজবেন্ডের হুম, সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে কিভাবে হুম। গেলেন সম্পর্কে ওই ছেলের সাথে? মানে ওর সাথে কি আমার ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। তারপরে একদিন না, যখন আমার ফ্রেন্ডলি হাজবেন্ড, সম্পর্কটা আপনি কেন হ্যাঁ হ্যাঁ করলেন? হ্যাঁ, ফ্রেন্ডলি ফ্রেন্ডলি সম্পর্ক। সম্পর্ক মানে ও বলতেছে প্রথম প্রথম মানে কথা হতো, কিন্তু ও বলতেছে যে আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি না? হ্যাঁ, আমি তো স্বাভাবিক, ফ্রেন্ড তো একটা মানুষের সাথে হওয়াই যায়। হ্যাঁ ফ্রেন্ড হইলাম। পরে মানে ফ্রেন্ড যখন হয়েছে বাসার সবকিছু তো আমরা জিজ্ঞেস করতাম, আমিও বলতাম ফ্রেন্ড হিসাবে। পরে যখন একদিন আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হলো, গালিগালাজ করলো, মানে একটা কি বিষয় নিয়ে, মানে ঘরের এই বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। কান্নাকাটি করতেছি, পরে ও বলতেছে হ্যাঁ তোমার সাথে তোরে যায় না, তুমি তোমার মানে তোমার তো ছোটবেলায় বিয়ে করছে, বয়সে তুমি হ্যাঁ ছোট, বা ওর সাথে তোমার মানায় না, হ্যান ত্যান, বা ও তোমার কত বড় সাহস তোমার গালিগালাজ করে, হ্যান করে ত্যান করে। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি যদি চাও আমি তোমার বিয়ে করবো, তুমি কি পাগল হয়ে গেছো? বা আচ্ছা, তুমি আপনার আপনার বয়স আর হাজবেন্ডের বয়সের পার্থক্য কতটুকু? আম, এমনই। আপনি হয়তো আমার হাজবেন্ডে দেখছেন, বেশি ইয়া না। মানে কত বছরের গ্যাপটা, কত বছর? এমনই হবে। কত, ৫-৬। ৫-৬ বছর? তো এটা তো এত বিশাল গ্যাপ না। ও মানে আমি তাহলে তো সে ছোট। কেন মানে কেন একটা বলতে চাচ্ছে যে আপনার সাথে মানে মানায় না? মানে এটা তো তখন উম, মানে ও এগুলো বলতেছে হ্যাঁ তোমার এইসব গালিগালাজ করে, তোমার হ্যাঁ বউ হিসেবে মূল্য দেয় না, হ্যান করে না ত্যান করে না, এইসব বলছে। এরপরে ধাপ যেটা, মানে সে আমার বলতেছে বিয়ে করলাম, তুমি কি পাগল হয়ে গেছো? আমি ৩ বাচ্চার মা, আমার জানুয়ারি মাসে বাচ্চা হয়েছে, আর তুমি এগুলো বলতেছো? আমার সেকেন্ড বেবি ২০২৫-এর জানুয়ারিতে হয়েছে, থার্ড বেবি। তারপরে ও বলতেছে না না সমস্যা নাই, ওর বাচ্চা তুমি ওর দিয়ে, মানে তোমার এমন ভাবে কষ্ট দেয়, ওর বাচ্চা তুমি ওর কাছে দিয়ে ফালায় রেখে চলে যাবে, তোমার আমি আগের থেকে পছন্দ করতাম। ওর কথাটা শুনেন, মানে তোমার আমি আগের থেকে পছন্দ করতাম। আমি যখন ২০২৩ সালে আসছি তখনই বুঝি আমি ওর টার্গেট ছিলাম, মানে আমার পছন্দ করতো ২০২৩-এর থেকে। কিন্তু আমার বলতে পারেনি, আমি এমন সুযোগ দেই নাই। এখন বলতেছে তোমার আমি আগের থেকে পছন্দ করতাম, এখন তুমি যদি মানে রাজি হও। আমি কি এটা তো একবারে রাজি হওয়া যায় না, আচ্ছা আমি দেখি।
আমি বলছি আচ্ছা দেখি, প্রথমে না করছি, পরে আবার বলছি আচ্ছা আমি দেখি। এই দেখি দেখি করতে মানে সম্পর্কটা এত দূর পর্যন্ত গড়ায় গেছে, 1 বছর গড়ায় গেছে। আচ্ছা, এখন এখন যে অবস্থা, আজকে 2 সপ্তাহ মতো পার হয়েছে এই ঘটনা, আপনি জানেন যে পুরো ইউরোপ ব্যাপী একটা আলোড়ন পড়েছে আপনার এই প্রেমের ঘটনা বা যেটাই বলেন না কেন। এখন কি অবস্থায় আছে, এখন পরিস্থিতির কি সেখানে? এখন ভাইয়া পরিস্থিতি খুব খারাপ। আমি না বুঝে মিডিয়াতে আসছি কারণ আমি মন ফাল্গুনের মানুষের কেউ থেকে, বাংলা কমিটি যারা, ওদের থেকে আমি কোনো মানে এটার কোনো সমাধান বা এটার কোনো একটা বিচার হ্যাঁ আসবে, এটা কিছুই না, ওরা সবাই পিছায় গেছে। প্লাস আচ্ছা, আপনি ওসমান আপনি গনির, ইতালিতে কতদিন? ইতালিতে ভাই আমি 2023-এ আসছি, 2023-এর জানুয়ারিতে আসছি। আচ্ছা, আপনি কি জানেন যে ইউরোপে বা বিদেশে বাংলাদেশি কমিউনিটির এই ধরনের সালিশ বিচার করার কোনো সুযোগ নাই, এটা জানেন কিনা? সালিশ বিচার করার কোনো সুযোগ নাই, কিন্তু সব দেশে তো ভাইয়া বাংলা কমিটি থাকে। হ্যাঁ, হুম বিচার নাই ঠিক আছে, ওরা তো যা হুম জিজ্ঞেস করবে, জিজ্ঞেস যে করবে তা মানে ওসমান গনির কাছে, ওসমান গনি তার বাবার কাছে, তার বাবার নাম ওসমান গনি, ওনার কাছে যা জিজ্ঞেস করবে মানে হুম কোনো ইয়া নাই, বুঝে ওনার কোনো গিলটি ফিল হইতাছে না। মানে যেদিন এই ঘটনাটা ভাইয়া জানতে পারে, যেদিন এই ঘটনাটা জানতে পারে, আমার ননাসের জামাই তারে ফোন দিছে, বুঝি এমন এমন হয়েছে, তো ওর সাথে ওর সম্পর্ক, এখন কি করব। বলেছে আমার ছেলের ভাল লাগছে, আমার ছেলে গেছে, আমার ছেলের ভাল লাগবে না, আমার ছেলে যাবে না, ও খারাপ। হুম। আচ্ছা, এখন এখন কি অবস্থায় আছে, কি কি চাচ্ছেন আসলে এখন আপনি? ভাইয়া অনেক খুব মানে কি বলবো, খুব খারাপ অবস্থা। হুম মানে এত খারাপ অবস্থা এটা বলার বাইরে। কারণ মিডিয়াতে আসছি ঠিক আছে, আমার দোষ আমি স্বীকার করছি, হুম আমার দোষ আমি স্বীকার করছি। সবাই শুধু মানে কিছুটা মানে ভিউজ এর জন্য, সবাই ফর ইউতে থাকার জন্য এগুলো নিয়ে ভিডিও বানাইতেছে, হ্যান করতেছে, তারপর যা তা গালি গালে। ভাই শুধু আমি একা দোষ করছি? আমি যদি 99% দোষ করে থাকি, ও 1% হলো করছে। ও কেন আসছে 3 বাচ্চার মার কাছে? আমি তোর কাছে যাই নাই ভাইয়া। এখন হুম। ভাইয়া আমার খুব খারাপ অবস্থা ভাই, খুব খারাপ অবস্থা। আচ্ছা, আমি আমি না আমি পাইরা হাজবেন্ডের বাসায় আছি, আমার হাজবেন্ড আবার অ্যাকসেপ্ট করতেছে না। খুব খারাপ অবস্থা, এটা আচ্ছা, মনে বলার করেন বাইরে। মন ফাল্কনের বাংলাদেশি কমিউনিটি কিছুই করতে পারবে না, তাহলে আপনি কি করবেন আসলে? আপনার কি করার আছে এখন? ভাইয়া আমি এর আগে কিন্তু একবার হারপিক খাইছি, সবাই জানাজানি হয়েছে, পরে হারপিক খাই আমি হসপিটালে 15 দিন ভর্তি ছিলাম। এটা মন ফাল্গুন হসপিটাল না, ট্রেস্ট হসপিটালে। হুম। ওখান থেকে সুস্থ টুস্থ হয়ে আইসা এখন যদি কেউ সমাধান, ভাইয়া এই চেহারা মানুষের দেখানোর মতন না। আমার আগে কেউ মানে একটা কথা বলতে পারতো না, একটু তাকাইতে পারতো না, আর এখন মানে মানুষ শুধু তাকায় থাকে, কত মানে জিজ্ঞেস করে কত কিছু, আমি বের হই না, তারপরও দরকারে তো বের হইতে হয়। এগুলা মানে সহ্য করার মতন না ভাইয়া, যদি কেউ সমাধান না দিতে পারে। আমি আজকেও মানে ব্রিজের উপরে গিয়া বসে আছি, আমার হাজবেন্ড পিছন দিক দিয়া গিয়া নিয়ে আসছে। আচ্ছা, আমি আমি মনে করেন আপনি যা করছেন ভুল করছেন, বা এখন পরিস্থিতি এমন, আমি জাস্ট একটু জানতে চাই যে আপনার হাজবেন্ড কি আপনার অ্যাকসেপ্ট করতেছে না এখন? আর না, ও বলতেছে সঠিক বিচার না পেলে সে অ্যাকসেপ্ট করবে না। সঠিক বিচারটা কি, কে করবে সঠিক বিচার? মানে বাংলা কমিটির এক একজনের কাছে বলছে, কিন্তু সবাই কি মানে এটা পিছায় যাইতেছে, এটা এটা কেউ আগায় আসতেছে না। ওই যে ওসমান গনির কাছে গেলে সবাই পিছায় যায়, ওনার কথা শুনলে সবাই পিছায় যায়। ওপি শেখ, উনি ভাবতেছে উনি ওনার কথাই হলো এটা, ওনার ছেলে ছোট্ট মানুষ, পিচ্ছি, আর আমি বুইড়া বেটি, আমি বুড়া হয়ে গেছি, আমি বুইড়া বেটি। আপনি কি ওনার চাচ্ছেন মানে যদি ওই ছেলে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি ওই ছেলের কাছে যাবেন, সেটাই চাচ্ছেন, তাই তো? এটার ওই বাদে ভাই আমি মানে আমার কোনো ওরা আমার কোনো তাহলে বিচারই আপনি করে কি দিতেছে না, আপনি কি মনে করেন, কোনো আপনি আপনি বিচার করে জাস্ট দিতেছে না। আপনি কি মনে করেন যে যেই ছেলে, আপনি 3 সন্তানের মা, সেটা জানার পর আপনার কাছে আসছে, আপনার সাথে সম্পর্ক করছে, তারপর এখন সে দূরে সরে গেছে, তার ভাইয়া কাছে আমি যদি আপনি যান, তাহলে কি হুম আপনি তার হুম কাছে গিয়ে সুখে হইতে পারবেন? আপনার কাছে মনে আমি হয়? এমন মানে এমন সমাধান চাই যাতে মানে দ্বিতীয় কোনো, এমন তো ভাইয়া হাজার হাজার আছে, আমারটা প্রকাশ পাইছে কিন্তু না, অনেক মানুষ আমি এটা আমি প্রকাশ সেই পায় কথায় না। আসতেছি, কারণ আপনি ইউরোপে এমন অসংখ্য ঘটনা হয়, বা বাংলাদেশেও হয়, জি কিন্তু জি আপনি যখন ফেসবুক লাইভে এসে আপনি নিজেই জানাইছেন মানুষকে, তাই না? এই জি জন্য জি এটা আরো বেশি ছড়িয়ে গেছে, কিন্তু যেভাবে এটা গোপন থাকার কথা ছিল, সেটা এখন আর গোপন নাই। ইউরোপের সব দেশেই আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, একদম স্ট্রেট কথা। জি আচ্ছা, জি এখন এখন আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে সমাধানটা কি, আপনি এটা ওই ছেলে ভাইয়া আপনাকে রিসিভ মানে করতেছে না, এটা বা ওই ছেলে ওদের আপনাকে উপরে নিচ্ছে না। ডিপেন্ড করে, ওরা কি এটা সমাধান দিবে ভাইয়া, ওদের উপরে ডিপেন্ড করে। না, ওরা কারণ সমাধান দিবে না, মনে করেন ওরা আপনার সাথে কোনো যোগাযোগ রাখবে না, কোনো ওরা সমাধান দিবে না, তাহলে? সমাধান না দিলে ভাইয়া মানে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ ভাই এই চেহারা দেখানো হচ্ছে না ভাই, আপনি তো একটা বুঝেন, একটা একজন বাঙালি হয়ে একজন বাঙালি আপনি কি মন্তব্য করবেন আমার নামে? আপনি তো এটা ভালো বুঝতেছেন, বুঝি হ্যাঁ এই মেয়েটা এমন করছে, এই মেয়েটা খারাপ। হুম আপনি নিজেও ছিলেন, দোষ দিবেন না, আপনি আমারই দোষ দিবেন। হুম। না, এমন আমি আমি একটা কারণ কথা বলি ছেলেদের দোষ হয় না ভাইয়া, মেয়েদের মানে আমারই সব দোষ হবে। ওই যে যেখানে ফেসবুকে ঢুকা যায় না, শুধু আমারই দোষ ভাই। মানে এক হাতে জীবনে তালি বাজে, সব সব জায়গায় শুধু আমারই দোষ।
আচ্ছা, মানে আমি একটা জিনিস মানে বুঝতে চাচ্ছি যে মানে পরিস্থিতি এমন এমন গোলাটি হয়ে গেছে, মনে করেন ওই ছেলে আপনাকে অ্যাকসেপ্ট করছে না বা আপনারা নিচ্ছে না, আপনার হাজবেন্ডও বলতেছে এটা সমাধান না হলে আপনাকে নিবে না, তাহলে আপনি কি এখানকার লোকাল পুলিশের সাথে যোগাযোগ করছেন কিনা বা থানায় গেছেন কিনা, মামলা করছেন কিনা কোনো ধরনের? জি, থানায় গেছি, মামলা হয়েছে। আচ্ছা, এখন পুলিশ কি বলছে? ওটা ওরা দেখবে বলছে, কিছু বলেনি এভাবে, বলছে ওরা দেখবে। হুম। আসলে আমাদের সমাজটা হচ্ছে এমন একটা সমাজ, এই সমাজে মানে যেটা বেশি দুর্গন্ধ ছড়ায় সেটা নিয়ে মানুষ ঘাটাঘাটি করে বেশি। তা আমি কেন আপনাকে আজকে আমার এই অনুষ্ঠানে নিয়ে আসলাম, তার অর্থ হচ্ছে এই যে অভিষেকের কথা বললেন, এই অভিষেকের জি। মতো সমাজে কিন্তু বিস্তর লোক আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের টার্গেটই হচ্ছে জি। বিবাহিত নারীদেরকে টার্গেট করা। ওর মানে ওর আগেও এমন করছে, কিন্তু এখন বের হয়ে আসতেছে ভাই। ওর সব টার্গেট বিবাহিত মেয়ে ভাই। বিবাহিত মেয়ে তোদের কি করছে? বাবার সংসারটা কেন ভাঙলি, এত সুন্দর সংসারটা? এটা 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 আসলে আপনি সবাই আপনাকে দোষ দিচ্ছে, কারণ হচ্ছে কি আপনি আপনি আসলে ওই যে মানে মানে নিজের বিবেককে বা আবেগকে কন্ট্রোল করতে পারেন নাই, হয়তো বা আপনার হাজবেন্ডের সাথে টুকটাক কিছু হয়েছে, এটা কিন্তু সমাজের সব পরিবারে কিন্তু এমন হয়। ওই সময় আপনি একটা ভুল পথে চলে গেছেন, এটা আপনি নিজেও স্বীকার করছেন যে আপনি ভুল পথে চলে গেছেন। এখন আসলে এটার মানে বাংলাদেশি কমিউনিটি তো এটার পিছিয়ে করতে পারবেন, আপনি বুঝতে পারছেন, যেহেতু সবাই এখান থেকে দূরে সরে যাচ্ছে। এখন আপনি আইনের উপর ভরসা করে থানায় মামলা করেছেন এবং তারা বিচারিক একটা একটা সমাধানের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। পুলিশ যেহেতু আপনার আহ, মামলাটা গ্রহণ করছে, তারা তাদের মতো করে জাস্টিফাই করবে, তারপর হয়তোবা এটা হবে। কিন্তু এর ভিতরে আপনি এখন তো আপনার হাজবেন্ডের বাসায় আছেন, তাই তো? জি। আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে কি কথাবার্তা হয় বা খাওয়া দাওয়া কিভাবে করেন, কিভাবে আপনি আছেন এখানে? মানে আমি আমার মতন, সে তার মতন, এভাবেই। তাহলে খাওয়া দাওয়া খাওয়া করেন দাওয়া ভাই, কিভাবে? খাওয়া দাওয়া মানে হয় এমনই। আপনি রান্না বান্না করেন? রান্না বান্না ভাই আমি তো মানে খাওয়া দাওয়া এগুলো, মানে এগুলোর ভিতর দিয়ে ভাই খাওয়া দাওয়া মানে করতে পারি না। এই এতটুকু মানে কিছু টিছু খায়া থাকি, বা কোনো কিছু হুম। রান্না করলে ওগুলা চলে যায় 2-3 দিন। সে আমার হাতে রান্না টান্না কিছু খায় না। আচ্ছা, আপনার হাজবেন্ড আপনার সাথে টোটালি কথা বলে না? কথা বলে মানে প্রয়োজনে, যেটা প্রয়োজন ওই কথাটাই বলে, এভাবে কোনো কথা বলে না। আচ্ছা, সর্বশেষ আপনার হাজবেন্ডের বক্তব্য কি? সে বলতেছে যদি বাংলা কমিটির মানুষ বিচার না দিতে পারে, এটা এতটুকু পর্যন্তই থাকবে, ডিভোর্সে চলে যাবে। আর যদি বাংলা কমিটির মানুষ এটার বিচার দিতে পারে বা সমাধান, সুস্থ সমাধান হতে পারে, যাতে এমন কোনো সময় না হয় আর, তাহলে সে আমাকে নিয়ে থাকবে। আর আপনার ফ্যামিলির লোকজন কি বলে? আমার ফ্যামিলিতে আমার বাবা মা বোন আছে। আমার ভাই মারা গেছে 1 বছর আগে। আমার বাবা মানে এইসব দেখা আমার সাথে কথা বলে না, ব্লক করে রাখছে আমার। তার কষ্ট মানে সে কাজেও যায় না আমার জন্য। মানে তারা অনেক স্যাক্রিফাইস করতেছে, বলতে গেলে তারা অনেক সাফার করতেছে। আমার বাবা মা বোন সবাই কেউ আমার সাথে যোগাযোগ করে না, আচ্ছা। কারণ আমি এগুলো করার সময় তো আমি তাদেরকে বলি নাই, বুঝি আমি এগুলো করতেছি। তারা কেউ আমার থেকে এগুলো আশা করে নাই। আচ্ছা, তো যাই হোক, আমি সর্বশেষ প্রশ্ন করবো আপনাকে, সেটা হচ্ছে আপনি নিজে থেকে আপনার হাজবেন্ডের সাথে কথা বলে আপনি অভিষেকের কাছে না যাওয়ার চিন্তা করে, আপনার যে 3টা সন্তান আছে এখন, তারা তো ছোট ছোট, আপনি তো তাদের মা, তাদের মুখের দিকে তাকিয়ে হইলো আপনার হাজবেন্ডের হাতে পায়ে ধরে এটা কি কি আপনি মিছিল করতে পারেন না নাকি? ভাইয়া এটা করছি, কিন্তু ভাই আমার নিজে থেকে কেমন খারাপ লাগে। না, আপনি যেটা কারণ করে ফেলছেন সেটা তো ফিরে আসবে না, আপনি যেটা অপরাধ করছেন সেটা পাস্ট ইজ পাস্ট, সেটা বাদ। কিন্তু ভাইয়া এখন এই অপরাধের কি ভাইয়া কোনো মাফ হয় না? সেটা আমার কাছে বোঝা যাইতেছে। আমি অনেক করছি, এই অপরাধে কোনো মাফ হয় না। আমি আমি না পাইরা ভাইয়া লাইভে আসছি। আমি দেখি নিজের থেকে আমার অনেক মানে পারতেছি না। আমি কেউ বলতে পারতেছি না, এটা সহ্য করতে পারতেছি না। আমি না পাইরা আমি লাইভে আসছি। এই মানুষ আমারই ভুল বুঝতেছে, আমারই গালিগালাজ করতেছে, আমারই নিয়ে ট্রোল করতেছে। কেউ বুঝতেছে না। আর সেটা বুঝে আছে ছেলে, ওরে নিয়ে বলছি, ছেলেরও বলি না, আমারই নিয়ে বলে। আমারই দোষ, আমারই সব। ভাই মেয়ে মানুষ, আমারই সব দোষ থাকবে, ওর কোনো দোষ থাকবে না। আসলে মানুষের মনের ভিতর কি চলতেছে সেটা তো আসলে আমরা বলতে পারবো না। মানুষ মানুষের মতো করে কাজ করতেছে। মানুষের বিবেক যদি তার নাড়া দেয়, হয়তো বা আপনাকে ট্রোল করা বন্ধ করবে এবং এটা যেন একটা সুষ্ঠু সমাধান। যে অপরাধ হয়ে গেছে সেটা হয়ে গেছে, আপনি যেহেতু ক্ষমা প্রার্থনা যাচ্ছেন বা আপনি যেটা ভুল করছেন সেটা বুঝতে পারছেন, এখন এখন এটার একটা সমাধান দেওয়া উচিত। আজকে যারা মন ফলকনের যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা আছেন যেখানে, যদি আজকের এই অনুষ্ঠানটি দেখেন, আমি তাদের কাছে অনুরোধ করবো এটা একটা সুষ্ঠু সমাধান করে দেন, যেন আপনি আসলে, আপনার তো বয়স আমার ধারণা অত বেশি না, আপনি হয়তো না বুঝে একটা এমন একটা পথে আপনি গেছেন, যে পথ থেকে আসলে
মানে ফিরে আসাটা কঠিন, কিন্তু বাস্তবতা তো মানতে হবে, যেহেতু আপনার অলরেডি 3টি সন্তান আছে এবং তারা খুব ছোট ছোট। তাদের দিকে তাকিয়ে হলো কিভাবে আপনার হাজবেন্ডের সাথে আপনাকে মিলিয়ে আবারও আপনাদের সংসারটাকে সুন্দর, তবে আপনি অফিসের কথা আপনি ভুলে যান, মাথা থেকে সরিয়ে ফেলেন একদম টোটালি। কারণ যেই ছেলে আপনাকে ফেলে গেছে বা আপনাকে, সে একটা আসলে সুযোগ নিয়ে আপনার সাথে সেই সম্পর্কটা করতে চাইছে এবং সেই সুযোগটা সে পেয়েছে এবং শেষ, সে আর আসবে না। তার কাছে গেলেও আপনি সুখে থাকতে পারবেন না। এখন যেহেতু যে হাজবেন্ডের মাধ্যমে আপনি ইতালিতে আসছেন, তার সাথে আপনি সংসার করছেন, আপনার সংসার কত বছর টোটাল? 6 বছর। আজকে 6 বছর। পূর্ণ হয়েছে 6 বছর, জি। 6 বছর, আচ্ছা। যেহেতু আপনার 3টি সন্তান আছে, তাদের দিকে, তাদের মুখের দিকে তাকিয়ে আপনার হাজবেন্ডের সাথে আবার কথা বলার চেষ্টা করেন এবং আপনি আপনার স্বাভাবিক জীবনে ফিরে যান। এবং ইতালিতে যে পুলিশের এখানে আপনি মামলা করেছেন, সেই মামলার আপডেটটা আপনি পুলিশের কাছ থেকে নিতে থাকেন, তাকে যেন ওই আইনের মাধ্যমে তার যেন সাজা হয়। আপনি মনফলকনের কেউ, কোনো বাংলাদেশি আপনাকে উপকার করবে বা আপনার পাশে দাঁড়াবে, সেই চিন্তা আপনি আপনার মাথা থেকে ফেলে দেন এবং আপনি ওই আইনের মাধ্যমে যান। আর আপনার হাজবেন্ডের সাথে আপনি কথা বলে আপনি আবারও এই সংসারটা করেন। আমার শেষ কথা এটাই আপনার সাথে, আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক। এবং যারাই আজকে এই ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ রাখবো, এই বিষয়ে আর ট্রল না করে, একজন মানুষ যখন কোনো ভুল করে, ভুল পথে যায়, তখন সে যদি সেই পথ থেকে ফিরে আসে বা তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করা উচিত। এবং আমরা চাই সবাই আপনাকে ক্ষমা করুক এবং আপনার বাকি জীবন যেন সুন্দর হয়। আপনি কোনো ধরনের সুইসাইড অ্যাটেম্প বা কিংবা কোনো ধরনের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কোনো ধরনের বিপদগামী কোনো পথে আপনি যেন না যান, সেই প্রত্যাশা আপনার কাছে রাখবো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।